সুপ্রিয় দর্শক, আজ 8ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো বিশ্ব ফিজিওথেরাপি দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়টি নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। এম ইয়াসিন আলী 1983 সালের অক্টোবর মাসে চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিসিন অনুষদ থেকে বিপিটি ডিগ্রি অর্জন করেন। তিনি গণবিশ্ববিদ্যালয় থেকে এমপিটি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ও কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আজ 8ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। দিবসটি প্রতি বছর পালিত হচ্ছে সারা বিশ্বব্যাপী, বাংলাদেশেও পালিত হচ্ছে আজ। এবারের প্রতিপাদ্য বিষয়টি কি সেটি যদি আমাদের দর্শকদের একটু জানাতেন। বিশ্ব ফিজিওথেরাপি দিবস, এই দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এবছরের প্রতিপাদ্য বিষয় হলো সুস্থ বার্ধক্যে ফিজিওথেরাপি এবং শারীরিক কার্যকলাপের ভূমিকা। অর্থাৎ একটা প্রবীণ মানুষ যিনি 60 বা 65 বয়সের ঊর্ধ্ব, তার সুস্থ স্বাভাবিক জীবনযাপন ক্ষেত্রে ফিজিওথেরাপি এবং শারীরিক কার্যক্রম বলতে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে বুঝিয়েছি, এটা কিভাবে তাকে সুস্থ রাখতে পারে সেই বিষয়টাকে তুলে ধরা হয়েছে। বার্ধক্যে কোন ধরনের সমস্যার জন্য ফিজিওথেরাপির গুরুত্ব সবচাইতে বেশি? ওয়ার্ল্ডে এখন একটা অ্যালার্মিং ইস্যু হচ্ছে সিনিয়র সিটিজেন। সেটা কেন? কারণ আমাদের গড় আয়ু বাড়ছে। আপনি জেনে থাকবেন যে বাংলাদেশেও এখন গড় আয়ু মেয়েদের ক্ষেত্রে আমরা বলি 73 এবং ছেলেদের ক্ষেত্রে 72। দ্যাট মিনস নিয়ার অ্যাবাউট 73 ইয়ার্স আমাদের এখন গড় আয়ু। ওয়ার্ল্ডের অনেক দেশ আছে যেটা আপনি জেনে থাকবেন যে জাপান বা আমাদের উন্নত দেশগুলোতে যেমন আমেরিকা, ইউরোপ, কানাডা, এই অঞ্চলে কিন্তু তাদের গড় আয়ু 80+ তো এই যে সিনিয়র সিটিজেন যারা, তাদেরকে সুস্থ রাখার জন্য যদি আমরা স্বাভাবিক জীবনযাপনে না রাখতে পারি, তাহলে তারা কিন্তু সমাজের জন্য বার্ডেন তৈরি করে, তার পরিবারের জন্য বার্ডেন তৈরি করে, ইভেন পুরো দেশের তাদের একটা বার্ডেন তৈরি হয়। এই জন্য এবছর আমাদের ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি থেকে এই ডিসিশনটা বা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিনিয়র সিটিজেনদেরকে আমরা কীভাবে অ্যাক্টিভ রাখতে পারি। তো আপনি যেমনটি বলছিলেন যে এই সাধারণত সিনিয়র সিটিজেন বা বয়স্করা কী ধরনের সমস্যায় ভুগে থাকেন, আমরা বেশি পেয়ে থাকি যে ডিজেনারেটিভ ডিজিজগুলো নিয়ে। যেমন আপনি জানেন যে বয়স অ্যাবাভ 40 হলে আস্তে আস্তে আমাদের চুল পাকতে থাকে, হাড়ের ক্ষয় হতে থাকে। ঠিক তেমনই কিছু ডিজিজও আমাদের শরীরে বাসা বাঁধে। তার মধ্যে সার্ভাইকাল রিজনে আমরা যদি ধরি, ঘাড়ের অংশে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়, কোমরের অংশে হয় লাম্বার স্পন্ডাইলোসিস, অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করে বিভিন্ন জয়েন্টে। তার মধ্যে নি জয়েন্টের অস্টিও আর্থ্রাইটিসটা খুব কমন। আমরা দেখি প্রায় 60% মানুষই এই সিনিয়র সিটিজেনরা হাঁটুর ব্যথায় ভুগে থাকেন এবং সেটার অন্যতম একটা কারণ হলো অস্টিও আর্থ্রাইটিস, নি জয়েন্ট। এছাড়া আমরা যদি দেখি যে স্ট্রোক পরবর্তী যে প্যারালাইজড যে পক্ষাঘাতগ্রস্ততা তৈরি হয়, সেটাও একটা সিনিয়র সিটিজেনদের সংখ্যা অনেক বেশি। এছাড়া আমরা বিভিন্ন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, এই জাতীয় যে রোগগুলা, যেটা আসলে ইয়াং এজে শুরু হলেও পরবর্তীটা যখন উনি বেঁচে থাকবেন, যেমন আমরা বেঁচে থাকলে তো আমাদের বার্ধক্য আসবেই। সো এই ডিজিজগুলো একটা সময় যে ক্রনিক হয়ে যায়, যেটা ক্রনিক বিভিন্ন আর্থ্রাইটিসগুলো, তখন তাদেরকে আস্তে আস্তে জয়েন্টগুলো স্টিফ করে দেয়, মুভমেন্ট করার মতো উপযোগী রাখে না। এছাড়া যদি তাদের ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, বা যে নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে তারা অলরেডি আক্রান্ত, এর সাথে যদি এই আর্থ্রাইটিসগুলো তাদের যোগ হয়, একদিকে যেমন তার ডায়াবেটিস জন্য হাঁটা দরকার, অন্যদিকে আর্থ্রাইটিসের কারণে সে হাঁটতে পারছে না। সো তার দেখা যাচ্ছে ওই ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, উচ্চ রক্তচাপ বেড়ে যাচ্ছে, ওইগুলো নিয়ন্ত্রণে রাখতে পারছে না। তার কারণে একটা হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে তাকে যদি আমরা সুস্থ রাখতে পারি, সেই জন্যই আসলে এবারের এই প্রতিবাদ অ্যাপ্রোচটা। হাঁটু ব্যথার যে সমস্যা, এটি কিন্তু বার্ধক্যে অনেক বেশি দেখা যায়। তো এই হাঁটু ব্যথায় কিংবা কোমর ব্যথায় ফিজিওথেরাপির যে রোল আছে, সেটি আসলে কিভাবে কাজে লাগাতে পারি আমরা? কোমর ব্যথা বা হাঁটু ব্যথা আমরা বলি ওভারঅল যদি মাস্কুলোস্কেলিটাল ডিসঅর্ডারের কথা চিন্তা করি, আপনি দেখেন যে সিনিয়র সিটিজেন এবং একটা জিনিস সাধারণ মানুষের আসলে জানা দরকার, যেমন আমরা দেখি পেডিয়াট্রিক্স বা শিশু, তাদের কিন্তু তাদের ডোজেস গাইডলাইন, তাদের ট্রিটমেন্ট প্যাটার্ন আর একজন অ্যাডাল্টের কিন্তু এক হবে না, আলাদা হবে, রাইট? ঠিক তেমনই জেরিয়াট্রিক্স বলি আমরা শিশুদের, বয়স্কদের ক্ষেত্রে, এদেরও কিন্তু অনেকটা এরকম।
দেখা যায় যে তাদের একটা কোমরবিডিটি নিয়ে তারা অলরেডি চলছে, তাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, সিকেডিতে ভুগছে, ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, ডিসলিপিডেমিয়া আছে, মানে অনেক রকম মাল্টিপল ডিজিজ নিয়ে তারা ভুগছে। এর মধ্যে তার হয়তো হাঁটু ব্যথা হলো বা কোমর ব্যথা হলো, এক্ষেত্রে আপনি জেনে থাকবেন যে এনএসআইডির ব্যবহারটা আমরা ওইভাবে করতে পারি না, তার অনেক রেস্ট্রিকশান থাকে। তো সেক্ষেত্রে ফিজিওথেরাপি একটা খুবই অল্টারনেটিভ ট্রিটমেন্ট পদ্ধতি। অল্টারনেটিভ বলবো এই অর্থে, আসলে তার তো মেডিকেশন চলছেই, সাথে যদি আমরা ফিজিওথেরাপির মাধ্যমে ধরে নিই তার অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত, এখানে কি হয়, অস্টিওআর্থ্রাইটিসে যেটা আমরা দেখি যে ওখানে জয়েন্টের একটা ইরোশন হয়। জয়েন্টটা তো এমনিতে থাকে না, মাংসপেশি লিগামেন্ট দিয়ে চারিদিকে আবৃত থাকে, ভিতরে আপনি জানেন যে মিনিসকাস থাকে, সেখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, আর্টিকুলার কার্টিলেজ থাকে। এগুলো বয়সের সাথে সাথে আমাদের মুভমেন্টের সাথে কাজে কর্মে এই ফ্লুইডগুলো কমে যায়, সাইনোভিয়াল ফ্লুইডগুলো কমে গেলে তখন আর্টিকুলার সারফেসগুলোতে ঘর্ষণ লাগতে থাকে, একটা সময় যে ওখানে বেশ ক্ষয় তৈরি হয়, যেটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলছি। এক্ষেত্রে কয়েকটা জিনিস একসাথে আমরা করতে বলি, যেমন তার হয়তো কিছু সাপ্লিমেন্টের প্রয়োজন যে ফ্লুইডগুলো বাড়াইতে সাহায্য করবে। পাশাপাশি ফিজিওথেরাপিতে আমরা বেশ কিছু ইলেকট্রোথেরাপিউটিক মানে ইকুইপমেন্টস ইউজ করি, যেটা ওই ইনফ্লামেশনগুলো কমাইতে সাহায্য করে। যেমন আপনি এনএসআইডি দিয়ে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি যে ইনফ্লামেশনটাকে কমাচ্ছেন, এটার বিকল্প হিসেবে আমরা কিছু আল্ট্রাসাউন্ড থেরাপি, শর্ট ওয়েভ ডায়াথার্মি, আমাদের কিছু ইকুইপমেন্টস আছে যেটার মাধ্যমে আমরা ইনফ্লামেশনটাকে কমিয়ে নিয়ে আসতে পারি। এছাড়া দুই হাঁটুর মানে যে হাঁটুর যে গঠন, ওপর থেকে একটা হাড়, নিচের থেকে একটা হাড়, মূলত আমরা এই দুইটা হাড়ের সমন্বয়ে গঠিত। এটা তো এমনিতে থাকে না, মাংসপেশি লিগামেন্টগুলো তাকে শক্ত করে ধরে রাখে। যখন এই মাসেলগুলো উইক হয়ে যায়, বিশেষ করে সিনিয়র সিটিজেনদের আসলে মাসেলগুলো একটু উইকনেস চলে আসে, তখন জয়েন্ট স্পেসটা রিডিউস হয়ে যায়। তখন আমরা নিচে বসা, নামাজের মতো বসা, টয়লেটে বসা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, প্রত্যেকটা কাজেই আমাদের অসুবিধা তৈরি হয়। তো আমরা যখন ফিজিওথেরাপির মাধ্যমে তার মাসেল পাওয়ারগুলোকে বাড়িয়ে দিই, সেটা হয় কিছু ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইউজ করি, সাথে আমরা কিছু স্ট্রেনথেনিং প্রোগ্রাম করাই এক্সারসাইজের মাধ্যমে, তাহলে মাসেল পাওয়ারটা বাড়ে, তার জয়েন্ট স্পেসটা তখন বেড়ে যায়। তো এইভাবে আসলে যদি আপনার ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং নিয়মকানুন মেনে যদি চলে, তাহলে কিন্তু সিনিয়র সিটিজেনরা তার স্বাভাবিক জীবনযাপনটা ধরে রাখতে পারে। বার্ধক্যে আসলে আমরা যখন উপনীত হই, তখন তো এমনি হাড় আসলে অনেকটাই ক্ষয় হয়ে যায় কিংবা অস্টিওপরোসিস ডেভেলপ করে, তো হাড়ের স্ট্রেংথ তো ওই অর্থে থাকে না অনেক ক্ষেত্রে। তো ফিজিওথেরাপি কি আসলে এই হাড়কে শক্তিশালী করবার ক্ষেত্রে কিংবা মোবিলাইজেশন যদি আমি বলি, এটির ক্ষেত্রে কি আসলে রোল প্লে করে কিনা? ডেফিনেটলি মোবিলাইজ আসলে আমাদের একটা এক্সারসাইজই আছে, মোবিলাইজিং এক্সারসাইজ। এখন আপনি যেটা বললেন যে অস্টিওপোরোসিস, যেটা এটা আসলে ভিন্ন, কিন্তু এটাও কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কমে যায়, তার বোনসে ব্লাড সার্কুলেশন বাড়বে না। সো তার যে ক্যালসিয়াম, ভিটামিন ডি দরকার, অন্যান্য যে উপাদানগুলো ফসফরাস, ম্যাগনেসিয়াম, এগুলো আমাদের শরীরে তখনই পর্যাপ্ত থাকবে যখন একটা মানুষ ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবে। আমরা বলি আধা ঘন্টা 40 মিনিট যদি ঘাম ঝরিয়ে একজন হাঁটে, তাহলে তার বোনসগুলো কিন্তু মজবুত থাকে, তার হাড়ের নিউট্রিশন সঠিকভাবে পৌঁছে। এবং একটু রিসেন্ট গবেষণায় দেখা যাচ্ছে যারা আমরা কম রোদ্রে যাই, আমাদের ভিটামিন ডির একটা ঘাটতি থাকে, যে কারণে ভিটামিন ডি যদি কম থাকে, ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা প্রপারলি হয় না, তখন কিন্তু হাড়গুলো দুর্বল হয়ে যায়। তো এই জন্য আমাদের মূল টার্গেটই এটা যে ওনাকে যদি কোনো আর্থ্রাইটিস থাকে বা ওনার স্পন্ডাইলোসিস থাকে বা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসও হয়, তাকে যদি আমরা ফিজিওথেরাপির মাধ্যমে অ্যাক্টিভ করতে পারি, সেই ফিজিক্যালি একটু অ্যাক্টিভ হলো, মুভমেন্টটা স্বাভাবিকভাবে করলো, একটু রোদে যেয়ে বসলো, তাহলে কিন্তু তার এই অ্যাবজর্পশন রেটগুলো অনেক বেড়ে যাবে, সাথে সাপ্লিমেন্টগুলো নিল। এখন আসলে বর্তমান সময়ে আপনি নিজেও জানেন যে এখন খাদ্য খাবারে আমরা সঠিক পুষ্টিগুণ পাচ্ছি না, যেটা আসলে অ্যাকচুয়ালি খাবার থেকেই আসার কথা ছিল, এখন বাধ্য হয়ে আমাদেরকে ডায়েটারি সাপ্লিমেন্ট নিতে হচ্ছে। বিশ্ব ফিজিওথেরাপি দিবসটি কার্যক্রম, এর মাধ্যমে আসলে কি ধরনের মেসেজ আপনারা আমাদের দর্শকদের দিতে চাচ্ছেন বা কি করণীয় আমাদের? আমরা সকালে একটা র্যালি করব, যে র্যালিটা মানে আমাদের শহীদ মিনার থেকে প্রেস ক্লাব পর্যন্ত আমরা যাব। আমাদের বিকালে একটা সম্মেলন আছে, আমাদের জাতীয় অর্থোপেডিক পুনর্বাসন হসপিটাল নিটোর, যেখানে সরকারিভাবে এই ফিজিওথেরাপি কোর্স পরিচালিত হয়। আর বিকালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমাদের একটা সম্মেলন আছে, যেখানে আসলে মূল উদ্দেশ্য একটাই, জনসাধারণকে সচেতন করা। আসলে কখন আপনি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাবেন বা ফিজিওথেরাপি কখন নেবেন, এই সম্পর্কে অনেকে জানে না। আপনি একটু আপনার মাধ্যমে দর্শকদের একটু জানাতে চাই, যেমন দেখেন স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিস হয়ে যায়, একটা রোগী এক সাইড প্যারালাইজড হয়ে গেল, আমরা এরকম অনেক রোগী পাই যে রোগীটা হয়তো প্রথম 3 মাসের মধ্যে আসলে তার হয়তো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারতো, কিন্তু আমাদের কাছে আসলোই 2 বছর পরে, 2.5 বছর পরে। যারা গ্রাম অঞ্চলে থাকে অনেকে মনে করে যে এটা হয়তো অভিশাপের ফসল, কবিরাজের কাছে যায়, ঝাড়ফুঁক দেয়, যে তার যে একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়েছে, তার ব্রেন স্ট্রোক হয়েছে, তার যেমন একটা ভালো ট্রিটমেন্ট রয়েছে, এটা সম্পর্কে মানুষ জানে না। তো দেখেন ওই ব্যক্তি যদি ওই
পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি হয়ে থাকে তাহলে পরিবারটার ডিজেবল হয়ে গেল, পঙ্গু হয়ে গেল, এভাবে আস্তে আস্তে সে তার সোসাইটিতে বার্ডেন ক্রিয়েট করে। তো এই জায়গায় সচেতনতা খুব জরুরি। এখন যেটা আমরা এই বছর তুলে ধরছি, আমাদের দেশেও কিন্তু সিনিয়র সিটিজেনের সংখ্যা অনেক, এবং দেখা যাচ্ছে যে আমরা যারা কাজে কর্মে থাকি আমাদের বাবা মাকে আমরা সঠিকভাবে টেক কেয়ার করতে পারি না, তাদের সমস্যাটা আমরা সঠিক সময় অ্যাড্রেস করে যে তাকে চিকিৎসা নিব সেটাও আমরা অনেক সময় পারি না। অনেকে দেশের বাইরে থাকে, তারা তো আরও পারে না। তো এই যে সিনিয়র সিটিজেনরা তারা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু তাদের যে অভিজ্ঞতাটাকে আমরা কাজে লাগাতে পারবো না, এবং আস্তে আস্তে আমরা ক্ষতিগ্রস্ত হব। তো এই বছর এই উদ্দেশ্যটাই আমাদের পালন করা, যে আমরা যেন সিনিয়র সিটিজেনদেরকে অ্যাক্টিভ রাখি, তাদেরকে এই ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসি এবং তারা যেন নিজেদের স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আমাদের সমাজে, রাষ্ট্রে কিংবা পরিবারে আমাদের যে সিনিয়র সিটিজেন্সরা আছেন তাদের কিন্তু রোল প্লে করবার আসলে জায়গা আছে, এবং আমাদেরই সেই জায়গাটুকু করে দিতে হবে। তাদের এই যে কার্যক্ষমতা বা কর্মক্ষমতা, এটিকে বৃদ্ধি করবার জন্য তো যে শারীরিক শক্তি কিংবা তার হাড়ের শক্তি, চলাফেরার শক্তি, এটি খুব গুরুত্বপূর্ণ। তো আমরা জানি স্ট্রোক করবার পরে প্রায়শই প্যারালাইসিস না হলেও দুর্বলতা বা প্যারালাইসিস ডেভেলপ করে। তো এই যে প্যারালাইসিস ডেভেলপ করে দুর্বলতা, এটি কাটাবার জন্য আসলে ফিজিওথেরাপির রোল আছে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি একটা প্রশ্ন করেছেন। হেমিপ্যারেসিস বলি আমরা, এটা খুবই আমরা একটা মাসেল পাওয়ারকে একটা গ্রেডিং স্কেলে মেজার করি। আপনি জানেন যে এখানে 0 to 5 একটা স্কেল আছে। যদি তারা অ্যাক্টিভলি মুভ করতে পারে গ্র্যাভিটির এগেনস্টে, তখন এটা আমরা গ্রেড 3 ধরে নিই। যখন সেটা পারে না তখন আমরা গ্রেড 3 কম বা গ্রেড 2 ধরি। তো আমরা যখন একটা স্ট্রোক পরবর্তী রোগী আমাদের কাছে আসলো, আমরা অ্যাসেসমেন্ট করার সময় তার মাসেল পাওয়ারটা কতটুকু সেটাকে অ্যাসেস করি। যেটা অ্যাক্টিভলি যে করতে পারছে, দ্যাট মিনস আমরা হেমিপ্যারেসিস বলি। যে অ্যাক্টিভলি করতে পারছে না, ফ্ল্যাসিড প্যারালাইসিস, তখন সেটার ক্ষেত্রে ভিন্নতা থাকে। তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি যে এই গত 20 বছরে আমরা যে প্র্যাকটিস করছি, যদি হেমিপ্যারেসিস অবস্থায় আমাদের কাছে রোগীটা আসে এবং যদি সেটা ইসকেমিক স্ট্রোক জনিত হয়, আমরা দেখি 2 থেকে 3 সপ্তাহে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে। এবং আমরা এরকম প্রচুর রোগী পেয়েছি যারা 2 থেকে 3 সপ্তাহে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। যে একটা সময় ছিল, আমি একটু দর্শকদের জন্য বলছি, যে স্ট্রোক হলে বা প্যারালাইসিস হলে আর যে ভালো হবে না, এটার কোনো চিকিৎসা নেই, মানুষের কাছে যে একটা এরকম প্রবণতা ছিল, যার ফলে অনেকে চিকিৎসা করানি না, যে না এটা ভালো হবে না, খামাখা কেন একটা হুইল চেয়ার কিনে দিয়ে তাকে বাসার মধ্যেই রেখে দেয়। তো তাদেরকে বলবো যে আসলে যদি আপনি যেটা বললেন হেমিপ্যারেসিস হয়, খুব ভালো সংবাদ যে খুব দ্রুতই সে ভালো হয়ে যেতে পারে। এবং আপনি আরও দর্শকদের উদ্দেশ্যে আরেকটু জানাতে চাই যে স্ট্রোকের পরে যে একটা লেটেস্ট ট্রিটমেন্ট আপনি নিজেও জানেন, যে দেখেন অ্যান্টি থ্রম্বোলিক এজেন্ট ইউজ হয়। যদি সেটা প্রথম 4 ঘন্টার মধ্যে রোগীকে বিশেষায়িত হসপিটালে এবং একজন নিউরোলজি ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া যায়, যদি তার থ্রম্বাসটাকে আমরা রিমুভ করে দিতে পারি, লাইসিস করে দিতে পারি, তাহলে কিন্তু তার জটিলতাই অনেকাংশে কমে যায়। কিন্তু সেটাও কিন্তু অনেকে জানে না যে 4 ঘন্টার মধ্যে নিয়ে যাবে। তো এরকম ঠিক স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিসটা তৈরি হচ্ছে, সেটা যদি প্রথম 90 দিনের মধ্যে সঠিকভাবে ফিজিওথেরাপি দেওয়া যায় ডে 1 থেকে, তাহলে কিন্তু এই 90 দিনই তার জন্য যথেষ্ট। আমরা এটাকে গোল্ডেন আওয়ার বলি। এই 90 দিনকে প্রপারলি কাজে লাগাইলে 90% রোগী কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। চমৎকার বলেছেন। আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। শরীর ম্যাজমেজে লাগা, মেজাজ খিটমিটে হয়ে যাওয়া, কোনো কাজে ভালো লাগছে না, কিছু সময় পরপরই ক্লান্তি যেন পিছু ছাড়ছে না, এই জাতীয় সমস্যা অনেকের মধ্যেই দেখা দিয়ে থাকে। এই জাতীয় সমস্যার পাশাপাশি শরীরে মাংসপেশিতে ব্যথা, শরীরে হাড়হাড্ডিতে ব্যথা, এই লক্ষণগুলোও যদি প্রকাশিত হয় তাহলে অবশ্যই চেক করে নিতে হবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে কিনা। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকা শহরে পাশাপাশি যাদের গায়ে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগে না, তাদের ক্ষেত্রে এই জাতীয় লক্ষণ প্রকাশিত হতে পারে। এর অন্যতম কারণ হতে পারে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি যদি তৈরি হয় তাহলে এই লক্ষণগুলো দেখা দিতে পারে। আর ভিটামিন ডি এর পরিমাণ যদি অনেক বেশি কমে যায় তাহলে কিন্তু অস্টিওপোরোসিস বা অস্টিওআর্থ্রাইটিস এই জাতীয় সমস্যাও দেখা দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই গায়ে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগাতে হবে। কখন সূর্যের আলো লাগাবেন? সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে 20 থেকে 25 মিনিট গায়ে সূর্যের আলো লাগাতে হবে। পাশাপাশি সূর্যের আলোতে বেড়ে ওঠা হাঁস মুরগির ডিম, গরু ছাগলের দুধ, এছাড়াও ফর্টিফাইড বিভিন্ন ধরনের খাবার মার্কেটে এখন পাওয়া যায় যেগুলো ভিটামিন ডি ফর্টিফাই করা থাকে, সেগুলোও নিয়মিত গ্রহণ করতে পারেন।
আর অতিরিক্ত পরিমাণে কমে গেলে অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে কতটুকু পরিমাণে সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে সেই বিষয়টি নিশ্চিত হয়ে তারপরে গ্রহণ করার চেষ্টা করতে হবে। অনেকে নিজে নিজেই সাপ্লিমেন্ট গ্রহণ করেন, যে বিষয়টি করা থেকে বিরত থাকতে হবে, কারণ আপনার কতটুকু ভিটামিন ডি কমে গিয়েছে সেই অনুযায়ী কতটুকু ডোজ হওয়া উচিত, ডোজগুলো কত দিন ব্যাপী চলবে সেই সম্পর্কে সঠিক আইডিয়া অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে দিতে পারবেন। তাই ভিটামিন ডি এর পরিমাণ কমে গেলে বা এই লক্ষণগুলো দেখা গেলে দেরি না করে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি সঠিক সুনির্দিষ্ট খাদ্য তালিকা মেনে চলতে হবে, নিয়মিত গায়ে সূর্যের আলো লাগাতে হবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সব শেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? জি, ধন্যবাদ। দর্শকদেরকে বলবো, আসলে ফিজিওথেরাপি একটা চিকিৎসা পদ্ধতি যেটা বাংলাদেশে এখনও মানুষের কাছে অতটা মানে এর জনপ্রিয়তা বা এর সম্পর্কে সচেতনতা নেই। সেই জায়গাটা সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে আমাদের এই বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন। আপনারা এখন আধুনিক যুগে আমরা কিন্তু সার্চ দিলেই অনেক কিছু পেয়ে যাই। তো আপনার কোন সমস্যা হলে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের অধীনে চিকিৎসা নেবেন সেই বিষয়গুলো জানবেন, এবং তাহলে আমার মনে হয় অনেকাংশেই যেখানে ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে, যেমন ধরেন একজনের প্লাস্টার করে হাতটা মানে মুঠি হয়ে গেছে, সে আর সোজা করতে পারছে না, তার কিন্তু ফিজিওথেরাপি দরকার। যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস ফিজিওথেরাপি দরকার। এরকম অনেক ডিজিজ আছে যেখানে মানে স্বাভাবিক ট্রিটমেন্টগুলো শেষ হয়ে যায়, আমরা সেখান থেকে শুরু করি। সো এই জায়গায় আপনারা সচেতন হলে আশা করি আপনারা নিজেরাও সুস্থ থাকবেন এবং এই চিকিৎসার প্রয়োজনীয়তাটাও আপনারা অনুভব করতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল বিশ্ব ফিজিওথেরাপি দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়টি নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এটা অনেকেই জানে না যে গর্ভকালীন সময়টা একটু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যায়। জি, তো সেই জন্য অনেক রোগ গর্ভকালীন সময় হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে প্রস্রাবী ইনফেকশন। এছাড়াও কিছু কিছু রোগ আছে যেগুলো গর্ভকালীন সময়ে একটু সাপ্রেসড বা অতটুকু প্রকাশ পায় না, জাস্ট গর্ভের বাচ্চা প্রসবের পরবর্তী সময় অথবা বাচ্চা হওয়ার শেষ দিকে মানে থার্ড ট্রাইমেস্টার বলি ওই সময় বেশি হয়। এর মধ্যে এমন একটা রোগ আছে যাকে আমরা বলি লুপাস, সিস্টেমিক লুপাস নেফ্রাইটিস, এসএলই বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।